রানীপুর গ্রামে এক ছোট্ট কুটিরে বাস করত এক বুড়ি মা। সকলে তাকে গল্প বলি বলে ডাকতো। পাড়ায় যত নাতিপুতির দল আছে, সকলে তারা এই বুড়ি দাদিমার গল্প শুনতে খুব ভালোবাসতো। বুড়ির স্বামী অনেক আগেই মারা গেছে। নিজের একটা ছেলে আছে, কিন্তু সে এই গায়ে থাকে না, শহরে চাকরি করে। সেখানেই বউ বাচ্চা নিয়ে সংসার করে বুড়ি মাটাকে ভুলে। সত্যি বলতে বুড়ির দিন কাটে এসব ছেলেপুলেদের সাথে। মন করে তার ছেলে, বউ ছেলে আর ছোট মেয়ে রুনাকে নিয়ে বেড়াতে এসেছে। তাও নাকি রুনা আসতে রাজি হয়নি। অনেক বুঝিয়ে সুঝিয়ে তাই নিয়ে এসেছে। দাদিমা, তুমি এখানে থাকো কেন? আমাদের সাথে শহরে গেলেই তো পারো। ওখানে কত সুন্দর বাড়ি ঘর, রাস্তা, গাড়ি, কত কিছু। আর এখানে তো কিছুই নেই, কেমন ধেড়ে কাদা, নোংরা, ভাঙা বাড়ি ঘর। গ্রাম আমার একটু ভালো লাগে না। তুমি তো কেন পড়ে থাকো? না, ও এমন বলছিস না, এ গ্রাম অনেক ভালো। আর তোর দাদু আমাকে সেই ছোটবেলায় আমার বয়স যখন 10 ছিল তখন বিয়ে করে এনেছিল। তখন আমি বউ সেজে এই ঘরে উঠেছিলাম। আর তার চেয়ে বড় কথা হলো, এখানে তোর দাদুর কবর আছে। আমার মানুষটা শেষ দিন এখানেই আছে। এই গ্রাম থেকে আমি কোথাও যাব না, যতদিন বাকি এখানেই থাকবো, এখানেই মরবো। আচ্ছা দা, তাহলে তোমার আর এর সাথে যেতে হবে না। এখানে তুমি পড়ে থাকো, আমার এখানে একদমই ভালো লাগছে না। পাগল বুড়ি একটা, ওরে পাগল, দেখি একটা দুটো দিন থাক এখানে, তোরও খুব ভালো লাগবে। আর একটু পরে দেখিস তোর বয়সে কত ছেলে পুলের দল আসবে। এখন ওদের আসার সময় হলো বলে কি, কত আবদার ওদের। রানু আর দাদিমা এসব কথা বলতে বলতে চলে আসে শিবু টিরু একদল ছেলে পেলে। এসেই একজন বলে, ও দাদিমা দাদিমা, আমাদের কি আজ গল্প শোনাবে না, নাকি শুধু তুমি ওই নিজের নাতনির সাথে গল্প করবে? কি যে বলিস তোরা, তোরাই তো আমার সব, আমার আপন। তোরা ছাড়া আর কে আছে বলতো এ গায়ে আমার? তাহলে আমাদের আজকে একটা গল্প শোনাও। তোমার কিন্তু আজকে গল্প আমাদের শোনাতেই হবে, কোনো বাহানা করা যাবে না। ওরে ওরে পাগল খুকি, এই বুড়ো বয়সে অত শত গপ্প সপ্প কি আর মনে থাকে? আমরা অত কিছু জানি না, আমাদের আজ গল্প শোনাতেই হবে। এরপর দাদিমা গল্প শুরু করে। মধুপুর গ্রামে এক রাজার রাজ্য ছিল। রাজা রানী বেশ সুখে সংসার করছিল। তাদের ছিল একটা পুত্র সন্তান। সেই একমাত্র পুত্র সন্তানটাই ছিল ওই রাজ্যের মাত্র উত্তরাধিকারী। রানী তার মন ছিল ভারী দয়ালু, কিন্তু রাজা ছিল একটু কঠোর প্রকৃতির। রানীর একটা প্রিয় দাসীও ছিল, সে হলো কমলার মা। তার সাথে তার খুবই ভাব ছিল, কিন্তু রাজার বিষয়টা মোটেও ভালো চোখে দেখতেন না। কি গো রানী, তোমার তো ওই দাসীর সাথে কি? ও হলো সামান্য এই রাজ্যের একটা দাসী, আর তুমি হলো এই রাজ্যের রানী। ওর সাথে মেশাটা কি তোমার ঠিক? কি যে বলেন রাজা মশাই আপনি! কমলার মা খুব ভালো, ও আমার বিশ্বস্ত দাসী। আপনি কমলার মাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না, এতে আমার খুব খারাপ লাগে। এরপর রাজা আর কোনো কথা বলে না। কথা না বলে সে রাজসভায় চলে যায়। এদিকে রানীও চলে যায় রান্নাঘরে রান্নার তদারকি করতে। এদিকে কমলার মা রাজবাড়ির ঝাড় দিতে দিতে আসে রানীর ঘর পরিষ্কার করতে। সাথে থাকে ছোট্ট মেয়ে কমলা, সেও মায়ের পিছন পিছন চলে আসে। শোন মা, এখানে চুপটি করে এক কোণে লক্ষ্মী মেয়ের মতো দাঁড়াই থাক, কোনো জিনিসে হাত দিবি না কিন্তু। এটা হলো মহারানীদের ঘর। এই বলে কমলার মা কাজে মন দেয়। কমলাও লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়ে থাকে। হঠাৎ
করে রানী কমলার মাকে ডেকে পাঠানোয় কমলার মা তাড়াতাড়ি করে রানীর কাছে চলে যায়। এদিকে ছোট্ট কমলা ঘরে ছিল একা। কমলা ঘুরে ঘুরে মহারানীদের ঘর দেখতে থাকে আর বলে, বাহ, কত বড় রাজপ্রাসাদ, কত সুন্দর ঘর, কত জিনিস। এমন করে দেখতে দেখতে কমলার চোখ পড়ে একটা খাঁচায় বন্দি সোনালী পাখির দিকে। তখনই সোনালী পাখি বলে ওঠে, ও মেয়ে, তুমি আমাকে সাহায্য করো। দেখো, আমি মুক্ত আকাশে উড়তে চাই, তুমি আমাকে খাঁচা থেকে বের করো। পাখিটির এমন কাকুতি মিনতি করায় ছোট্ট কমলার মনে মায়া হয় আর খাঁচাটি খুলে দেয়। যেই না কমলা খাঁচা পাখিটিকে আর পাইছে, তখনই পাখিটি ফুট করে উড়ে যায়। ঠিক তখনই রাজা মশাই ঘরে প্রবেশ করে আর দেখে যে তার সোনালী পাখি আর খাঁচায় নেই, আর তার সামনে কমলা দাঁড়িয়ে আছে। ওরে, কে কোথায় আছিস রে? দেখ, এই অলক্ষণে মেয়েটা কি সর্বনাশটা করলো রে। হাই হাই হাই, এবার আমার রাজ্যের কি হবে রে? আমার রাজপুত্রেরও বা কি হবে? রাজার এমন হাসাহাসিতে রানী আর কমলার মা রাজার কাছে চলে আসে। কি হয়েছে রাজা মশাই, আপনি এমন গতিগ্রস্ত হয়ে আছেন কেন? এই দেখো, তোমার এই ভাবের দাসী মেয়ে কি বড় সর্বনাশটা এনে করেছে। এখন কি হবে? তুমি তো জানোই এ দেশেই সোনালী পাখি নয়, এ হলো সেই সাধু বাবার দেওয়া সোনালী পাখি। একদিন আমি জঙ্গলের মধ্যে শিকার করতে বের হই। প্রায় জঙ্গলের মাঝখানে চলে গেছি, তখন দেখি একটা বড় গাছের নিচে একটা সাধু বাবা ধ্যানে মগ্ন হয়ে আছে। তখন আমি সাধু বাবার কাছে গিয়ে বলি, সাধু বাবা, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার ধ্যান ভগ্ন করলাম। আপনি এখানে কি করে থাকেন? ওরে বাছারে, আমি থাকি রে। বাছারে, তোর সামনে যে ঘোর অমঙ্গল, তোর রাজ্যে যে বিপদের ছায়া নেমে আসছে। কি বলছেন বাবা? এর থেকে বাঁচার কোনো উপায় আছে কি? আছে রে, উপায় একটা আছে। এই নে, সোনালী রঙের পাখিটা তুই তোর কাছে রাখবি। যতদিন এটা তোর কাছে সুস্থ সবল ভালো থাকবে, ততদিন তোর রাজ্য ভালো থাকবে। তোর একমাত্র উত্তরাধিকারী তোর রাজপুত্রও ভালো থাকবে। কিন্তু মনে রাখিস, যদি এই পাখি কোথাও চলে যায়, তখন কিন্তু তোর রাজ্য অন্ধকার নেমে আসবে, বিপদ আসতেই থাকবে। এখন কি হবে রানী? আমার রাজ্যেরও বা কি হবে? আমার একমাত্র পুত্রের ভবিষ্যতেরও কি হবে? তোকে বারবার বললাম কমলা, কোনো কিছু তো হাত দিবি না, তুই আমার কথা শুনলি না। এর মধ্যে রাজপুত্র ঘরে আসে আর এই সব বিষয় সম্পর্কে জানতে পারে। আচ্ছা বাবা, এসব সমস্যা যখন ওই পাখিটাকে নিয়েই, তাহলে আমিই যাব ওই পাখিটাকে উদ্ধার করতে। তুমি একা নও রাজকুমার, আমিও যাব তোমার সাথে। পাখিটা যখন আমার জন্যই খাঁচা দেওয়া হচ্ছে, তখন এর ফিরিয়ে আনার দায়িত্ব আমার। এরপর রাজকুমার আর কমলা দুজনে বের হয় সোনালী পাখি খোঁজার উদ্দেশ্যে। ঘোড়া চড়ে অনেক পথ পেরিয়ে জঙ্গল পেরিয়ে আসে একটা নিরিবিলি জায়গায়। আর পারছি না, খুব কষ্ট হচ্ছে। চলো কমলা, আমরা এখানে একটু বিশ্রাম করে নেই, তারপর আবার বেরিয়ে পড়ব। আচ্ছা রাজকুমার, আমার কাছে কিছু খাবার আছে, তুমি বরং এগুলোই খাও। হঠাৎ করে তারা শুনতে পায় এক বুড়িমার গলার আওয়াজ। ওরে, কে আছিস? আমাকে একটু সাহায্য কর, আমি যে মরে গেলুম না খেতে পেয়ে, আমাকে কেউ বাঁচা। তোমার কি হয়েছে বুড়িমা? তো 3 দিন ধরে কিছু খাইনি, পেটে কোনো দানা পানি পড়েনি। এই নাও বুড়িমা, তুমি বরং এই খাবারটুকু রাখো। তোদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, কিন্তু তোদের কি হয়েছে? তোদের এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তোরা কি কিছু করছিস? তোদের মুখ চোখের অবস্থা দেখে মনে হচ্ছে তোরা কি করছিস।
এরপর তারা দুজনে বুড়িমাকে পুরো ঘটনা খুলে বলে। সব শুনে বুড়িমা বলে, আমার কাছে এর একটা উপায় আছে, পাখিটা খুঁজে বের করা। কি উপায় বুড়িমা, আমাদের তাড়াতাড়ি বলো। ওরে বলছি অত আদর দোষ না, শোন তবে এখান থেকে 10 কোষ পেরিয়ে একটা বড় গাছ আছে, সেই গাছই সব জানে, বলতে পারে, ওই গাছই বলতে পারবে পাখিটা কোথায় আছে। ওই গাছই একমাত্র সোনালী পাখির সন্ধান দিতে পারবে রে। এরপর বুড়িমার কথা শুনে কমলা আর রাজকুমার হাঁটতে হাঁটতে সেই গাছের কাছে চলে আসে। গাছটাকে দেখে হেসে বলে, আহাহা, তাহলে তোরা চলে এসেছিস আমার কাছে। গাছ, তুমি কি করে জানো যে আমরা আসবো তোমার কাছে? জানি রে জানি, আমি সবই জানি। গাছ বন্ধু, তুমি যখন সবই জানো তাহলে তুমি আমাদের সাহায্য করো। সাহায্য তো করবই, কিন্তু আমার যে একটা শর্ত আছে, শর্ত মানতে পারলেই আমি তোমাকে সোনালী পাখির সন্ধান দেব। কি শর্ত গাছ বন্ধু? আমি তোমাদের কাছে 3টা প্রশ্ন করব। যদি 3টা প্রশ্নেরই সঠিক উত্তর তোমরা দিতে পারো, সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দাও, তাহলে আমি তোমাদের এই সোনালী রঙের পাখির সন্ধান দেব। আচ্ছা বেশ, তবে তাই হোক, বলো তোমার কি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন, পানিতেই জন্ম আবার পানিতেই মৃত্যু, বলো তো সে জিনিসটা কি? লবণ লবণ, হ্যাঁ লবণ। লবণের তো পানিতেই জন্ম, আবার পানিতেই মৃত্যু। হে আমি পেরেছি। এত খুশি হয়ে না, এখনো আমার 2টা প্রশ্ন বাকি আছে। আমার দ্বিতীয় প্রশ্ন, কোন জিনিস যা রান্নার আগে তরল থাকে এবং রান্নার পরে কঠিন হয়? তোমার প্রশ্নের উত্তর হবে ডিম, কারণ ডিম রান্না করার আগে তরল থাকে আর রান্নার পর শক্ত হয়ে যায়। আচ্ছা বেশ, তাহলে আমার 3 নাম্বার এবং শেষ প্রশ্ন, হাত নেই পা নেই, পিঠ দিয়ে চলে, চন্দ্র নেই সূর্য নেই, দিবারাত্রি জলে, এবার বলো এর উত্তর কি হবে? গাছ বন্ধু, এর উত্তর হচ্ছে নৌকা। বাহ, তোমরা তো দেখি সবগুলো প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছো, তোমাদের বুদ্ধি আছে বলতে হবে। এবার দেখো, আমার ভেতর দিয়ে সোনাপুরে যাওয়ার রাস্তা বের হয়েছে, সেই সোনাপুরের রাজার কাছেই আছে সেই সোনালী পাখি। এরপর কমলা আর রাজকুমার সেই রাস্তায় ঢুকে পড়ে। সেখানে চারিদিকে শুধু সোনা আর সোনা।